মার্দিয়া মমতাজকে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার একটি টকশো হয়েছিল এবং আমি কিন্তু এটাও বলতে চাই কিছু বলার আগে বাংলাদেশ জামাত ইসলাম থেকে ওনাকে মনোনয়ন দেওয়াতে আমি কিন্তু খুশি হয়েছি বিকজ ওনাদের যতজনকে আমি দেখেছি একজন নারী হিসেবে উনি যে বক্তব্য দেন সেটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাচ মোর বেটার দ্যান এনিওয়ান এলস। তো সেই জায়গাটা থেকে আমি ওনাকে অভিনন্দন জানাই। এই বক্তব্যটা একটা হতে পারে উনি আমরা যখন কথা বলি অনেক কথাই তো বলে ফেলি, যদি সেটা হয়ে থাকে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু এই যে ট্রফি এগুলো খুব প্রবলেমেটিক শব্দ। তার কারণ হচ্ছে কি আমিও কিন্তু বলতে পারি যেমন এটা কোড অ্যান্ড কোড আমরা কিন্তু প্রবলেমেটিক শব্দটাকে বলি। এখন ঘটনা হয়েছে কি যে আপনি এই যখন নেতৃত্ব জায়গায় যান তখন যেটা হয় কি গর্ত খুললে গর্ততে যদি নিজেই পড়ে যেতে হয় যে এমনি কিন্তু এই কথাটা প্রথম থেকেই বারবার একটা কথাই বলছি, কিন্তু এই বিষয়টা সামহাও আমাদের মিসিং হয়ে যাচ্ছে। মার্দিয়া মমতাজকে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন তৎকালীন সময়ে হয়তোবা যেহেতু জামাতের কোনো প্রার্থী ছিল না উনি হয়তোবা ডিফেন্সিভ হয়ে কথাটা বলেছেন, কিন্তু ওই সময়ের একটা কথা এখন তো ডিজিটাল ফুটপ্রিন্টের যুগ, সেটি যে আবার দ্বিতীয় দফা আসবে না সেটা কিন্তু এটা কিন্তু ওনারা যেহেতু রাজনীতি করেন সেটা বুঝতে হবে। কারণ এই যে জামানা আপনি তৈরি করেছেন এই জামানায় তো আমি আপনিও একটা কথা বলে করতে পারছি না, যেখানে ফটোকার্ড বের হয় কথা বলি 10 লাইন ন্যায় হচ্ছে অর্ধেক লাইন নিয়ে সেটার ইন্টারপ্রিটেশন হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন, যেটার কথার কোনো অর্থবোধকতা পুরো পাল্টে যায়, সেটা নিয়ে ট্রায়াল হয়। সেই জায়গাটাতে এরকম কথা বলার ক্ষেত্রে আমি মনে করি ওনাকে নিয়ে এটা, তবে একটা কথা অ্যাট দ্য সেম টাইম একটা কথা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখেন আমার সাথে মতের দ্বিমত আছে, আমি তাদের অনেক মতের বিপক্ষে অবস্থান করি। জামাত যখন ইলেকশন করেছে আমি কোনোভাবে তারা হজম করতে পারে, কিন্তু 5 ঘন্টা কর্মঘণ্টা ইত্যাদি ইত্যাদি নারী নেতৃত্ব পুরুষের অধীনস্থ হয়েই যাব এহা আমার পক্ষে কোনোভাবেই গ্রহণ করাও সম্ভব না এবং এটা যৌক্তিকও না। আমি সেই অবস্থানে একদম ভেরি স্ট্রিক্ট, বাট আমি অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে চাই মতের ভিন্নতা থাকার পরও সেটি মার্দিয়া মমতাজ হোক, মতের ভিন্নতা থাকার পরে সেটা সেহরিন মোনামি হোক, XYZ যেই হোক, এই যে অনলাইন সাইবার ট্রায়াল বুলিং মিথ্যাচারিতা ডিপ ফেক আমি নিজেই জানতে পারছি না আমি কখন আওয়ামী লীগ হচ্ছি কখন বিএনপি হচ্ছি কখন বাম হয়ে যাচ্ছি, খালি জামাত কেন হতে পারছি না নিজেও বুঝতে পারছি না, ওটাও হয়তো হয়ে যাব। এই যে একটা ডিপ ফেক মিথ্যাচারিতা নানা কিছু পরিবারের লোকজনকে নিয়ে আক্রমণ পোশাক নিয়ে আক্রমণ, আপনি নারী বলেই তো সব করছেন, দিস নিড টু বি স্টপ। সেটা জাইমা রহমানকে নিয়ে হোক যাকে নিয়ে হোক, ডোন্ট ডু দিস, দিস ইজ এ সিক প্র্যাকটিস, এটা একটা অসুস্থ সংস্কৃতির ভিতর ঢুকে যাচ্ছেন। বিশ্বাস করেন আজকে আপনাকে সীমিত আনন্দ দিতে পারে, কিন্তু আপনি যে কি ভয়ঙ্কর ধরেন বাতাসের মধ্যে যখন আপনি একটু বিষ মিশাবেন বাতাসটা এরকম না যে ওই পাড়ায় আছে এই পাড়ায় আসবে না, এই ভয়াবহ যে বিষক্রিয়াটা সরাচ্ছেন ইট নিড টু বি স্টপ। দুঃখজনক হলেও সত্য, আমি কথা মার্দিয়া মমতাজকে বলছে আপনার সৌদা সুমি উনি যে বক্তব্য দিয়েছিলেন মানে ইট ইজ আনবিলিভেবল, বাবা মেয়ে মা মেয়ে সন্তান জীবন একই অবস্থা, এটা কোন সমাজে বসবাস করি? আমার সন্তানকে নিয়ে আপনি আমাকে এমন সব কথা বলে ফেলবেন, আপনি একজন বাবাকে নিয়ে পিতা তার কন্যাকে, এটা মানুষের তো একটা চিন্তা থাকে, এই ধরনের একটা কথা বলার পরে সেই কথার নিন্দা না করে আপনি সেই কথার জন্য আপনাদের কাছে তো কামনীয় আপনি সেটার ঠিক আছে আপনি সেটার পানিশমেন্টের ব্যবস্থা করবেন না, এটা কি পানিশেবল অফেন্স না? তাতে কি ডিফেম হয়নি? এই যে আজকে মার্দিয়া মমতাজকে নিয়ে যা হবে যা হচ্ছে বা মোনামিকে নিয়ে যা হয় বা মনে করেন আমাকে বা নাহরিন ইসলাম খানকে নিয়ে যা হচ্ছে, প্রতিটা মানুষ তো ডিফেমের শিকার হচ্ছে। আসলে কি এটা কোনো সুস্থতা দিচ্ছে? কাউকে কি ভেতর থেকে বলতে পারবে যে আমি আসলে খুব তৃপ্ত বোধ করছি? দ্যাট নিড টু বি স্টপ ইমার্জেন্সি ভিত্তিতে, এবং প্রতিটি রাজনৈতিক দলের এই দায়িত্ব নেওয়া উচিত। তা না হলে বিশ্বাস করেন কোন রাজনৈতিক দলের প্রত্যেকের ঘরে মা আছে, প্রত্যেকের ঘরে বোন আছে, প্রত্যেকের ঘরে কন্যা আছে। আচ্ছা আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই, আসলে একদম শেষের দিকে আসি তো। ট্রেনিংও ধরেন রাজনৈতিক দলগুলো যদি জিরো টলারেন্স দেখাতো যে আমার দলে তুমি থাকতে পারবে না কোনো নারীর সাথে যদি তুমি অসম্মানজনক আচরণ করো, বা দল থেকে তোমাকে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি যেটা ওই যে সাউদা সুমি বিবি সাউদা যেই ভদ্র মহিলা ওনাকে যখন ধরা হইলো তখন আমি প্রচণ্ড
মানে আমি খারাপ ফিল করলাম যে একটা মানুষ ফেসবুকে কটূক্তি করার কারণে তাকে এইভাবে ধরা হইলো, 3 বাচ্চার মা, তার মধ্যে একটা প্রতিবন্ধী, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারপরে আমি মানে বেসিক্যালি আমি তার পোস্টগুলো দেখি নাই। যখন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম, তখন যখন পোস্টগুলো দেখলাম, তখন আমার কাছে মনে হইলো যে যেই রাজনৈতিক দলটা থেকে উনি বিলং করেন তারা কিন্তু বারবার করেই নিজেদের যেই মানবিক গুণাবলী বলেন বা তাদের অ্যাটলিস্ট তাদের চারিত্রিক গুণাবলী অনেক ভালো বলে তারা দাবি করতে চায়। কিন্তু আপনার মানসিকভাবে এই দৈন্যতা এই লেভেলে কেন পৌঁছাবে যে আপনি এই ধরনের, মানে এটা কিন্তু ডিফেমেশন, আপা যেটা বললেন, ডিফেমেশনের যে লিগ্যাল ডেফিনেশন সেটার মধ্যে পড়ে না, কিন্তু এটা কটূক্তি করা এবং এটা খুবই নোংরা ভাষায় একটা মানুষকে ডিমিন করার চেষ্টা করা, কোনো দরকার নাই তো। এটা তো আপনার একটা বাজে কথায় একটা ওই ধরনের, ধরেন আমি আমার জায়গায় যেই জায়গায় বসে আমি আছি, অ্যাডভোকেট হুমায়ুন, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। আপনি একজন আইনজীবী, আসলে আমরা আসলে মানহানি বলতে কি বুঝি, মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বুঝি, দুইটার মধ্যে কি বাউন্ডারি টানা উচিত কিনা? অবশ্যই টানা উচিত, বলছি। ধরেন যে কথাটা শেষ করতে চাই, ধরেন আপনি একটা বাজে কথা একজন ভদ্র মহিলাকে বলে ফেললেন, তাতে বিশ্বাস করেন তার কিচ্ছু আসে যায় না। তাতে কি প্রকাশ পায় জানেন? আপনার মানসিক দৈন্যতা। আপনি মানসিকভাবে কতটা দৈন্য আপনি শুধু সেটাই প্রমাণ করছেন। তাতে আপনার গালি আপনার কাছেই থাকছে, আপনার চিন্তাধারা, আপনার মানসিক অসুস্থতা, বিকারগ্রস্ততা, সরি টু আটার দিস ওয়ার্ডস, এগুলো আপনার সাথেই থাকছে। আপনি কাকে কত নিচে নামানোর চেষ্টা করছেন, তাতে যে আপনি নিজেই নিচে নেমে গেলেন এবং তাতে যার পিছনে এগুলো করলেন তার কিচ্ছু আসবে যাবে না। হ্যাঁ, তবে এটার একটা সামাজিক ইম্প্যাক্ট আছে। কতটুকু করলে মানহানি হয় আর কতটুকু বাক স্বাধীনতা, এইটার পার্থক্য আছে। ছোট করে শেষ সেইটা হচ্ছে যখন আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করবেন, সেইটা প্রতিবাদের একটা ভাষা আছে, সেই ভাষায় আপনি প্রতিবাদ করেন। কিন্তু আপনি যখন গালমন্দ করবেন এবং যা না তা বলবেন, ডিফেমেশন মানে কি, সত্য যেটা না সেটাকে আপনি যেটা মিথ্যা ঘটনাকে আপনি মানুষের মাঝে প্রচার করলেন, তাতে করে তার সম্মানহানি হলো। যদি বলা হলো যে হুমায়ুন XYZ অমুক আরেকটি বিয়ে করেছেন, এটা তো ডিফেম। এইটাই তো, এই ধরনের নোংরা কথা, এই কথাগুলোতে কি করে, মানুষের সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হয়। সব সময় নারীরাই ভিকটিম হয় মোস্টলি নারীরা। আপা, পুরুষের তো ইজ্জত যায় না। ওই যে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে কেন আমাদেরই প্রমাণ করতে হয়, ওই অগ্নি পরীক্ষা আমাদেরই দিতে হয় যুগ যুগ ধরে। আমরা কতটা যোগ্য, আমরা কতটা চারিত্রিকভাবে ভালো, আমাদেরকে কতটা ভালো হইতে হবে, সারাক্ষণ এই শিক্ষাই। কিন্তু যারা আমাদেরকে এই হ্যারাসমেন্ট করছে তাদের কোনো পরীক্ষা নাই। আসলে পরীক্ষার সবসময় আমাদেরকেই দিতে হচ্ছে। এবং আমরা যখন ক্ষমতায়ন প্রতিনিধিত্বর কথা বলছি, এবং এটা সবসময় আসলে নারীদেরকেই আমরা সবসময় পরীক্ষা দেব, এটা কোনো সুস্থ প্র্যাকটিস না। দিয়ে আসছি দেখে দিয়ে যাব, তাহলে আর নতুন কি হলো? সেই তো না, এটা চলতে পারে না। দিস হ্যাজ টু বি স্টপড। আপা যেটা বললেন যে এইটা আলটিমেটলি এইটা রেশ টানতে হবে। আপনি যে কথাটা বলেছেন যে আমাদের সবার আসলে ভূমিকা পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ এবং কোনটা কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আসবার জন্য। নিশ্চয়ই এই ডিবেট তো আসলে যুগে যুগে চলে আসছে, হয়তোবা যুগে যুগে চলবে। এইভাবে আমরা কথাই বলবো টক শোতে, আমরা সমাধান হয়তো পরিবর্তন আসলে কখনোই হয়তোবা দেখবো না, বা দেখার প্রত্যাশা আসলে আমরাও করি।